এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর লেসন 6 দ্য সি অর্থাৎ সমুদ্র বলে একটা কবিতা আছে, যার কবি হলেন জেমস রিভস। চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের কবিতায় চলে যাই। এবং কবিতায় যাওয়ার আগে তোমাদের কিছু কথা আমি বলতে চাইছি। এখানে এই কবিতাটা একটু রূপক ধর্মী বা হিংস্র একটা কুকুরের সঙ্গে যখন আমরা এই বর্ণনা দিচ্ছে একটা বিশাল সমুদ্রের, তখন বেশ কিছু ওয়ার্ড আমাদের এমন আসবে যে আমাদের বুঝতে অসুবিধা হবে। কিন্তু একটা কথা বিশ্বাস করো, তোমরা যখন 1বার থেকে 5বার থেকে 7বার তোমরা এই কবিতাটা পড়বে, আশা করছি যে তোমাদের ডাউটস বা মনের মধ্যে যে খটকা লাগা থাকে সেটা কিন্তু আর লাগবে না, তোমাদের ভীষণ সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো কবিতাটা শুরু করি। প্রথমে বলছে, দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর। সমুদ্রকে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছে। জায়েন্ট মানে আমরা জানি দৈত্য, অ্যান্ড গ্রে মানে ধূসর, কিন্তু এইখানটা জায়েন্ট বলতে বিশাল, যে সমুদ্র যে বিশাল সেই বিশালতার কথা বলা হয়েছে। অ্যান্ড মানে এবং, গ্রে মানে ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে। হি রোলস মানে হচ্ছে সে কী করে না, গড়াগড়ি খায়। অন দ্য বিচ মানে হচ্ছে সেই সমুদ্রের ধারটাকে বলা হয় বিচ। অল ডে মানে সারাদিন, সে সারাদিন ধরে কি করছে, সমুদ্রের ধারে গড়াগড়ি খাচ্ছে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ। ক্ল্যাশিং মানে সংঘর্ষ, কিন্তু এখানটায় ঝনঝন আওয়াজটাকে বোঝানো হয়েছে। দাঁতের যে ঝনঝন বা একটা কর্মর করে একটা আওয়াজ হয় না, সেই আওয়াজটার কথা বলা হয়েছে। অ্যান্ড স্যাগি জজ। স্যাগি জজ বলতে রুক্ষ চোয়াল। স্যাগি অর্থাৎ রুক্ষ, আর জজ মানে হচ্ছে চোয়াল। ঠিক আছে, তো এখানে বলতে চেয়েছে যে সে সারাদিন ধরে সেই সমুদ্রের ধারে গড়াগড়ি খাচ্ছে কিসে না, সেই তার ঝনঝন করে ওঠা দাঁত আর রুক্ষ চোয়াল দিয়ে। ঠিক আছে, তারপর বলছে আওয়ার্স আপন আওয়ার্স আর হি গ্রোনস, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা সে কী করছে, সে কামড়াচ্ছে এবং চিবাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো দ্য রামলিং অর্থাৎ গর্জন করছে। টামলিং স্টোন অর্থাৎ পাথরের ওপর সে কী করছে, গড়িয়ে পড়ছে, বা পাথরের ওপর সে গড়িয়ে পড়ছে। ঠিক আছে, তারপর দেখো বলছে দ্য অ্যান্ড এবং বোনস বোনস বোনস, যেন সে চিৎকার করছে যে আমার হাড় চাই, হাড় চাই, হাড় চাই। সমুদ্র একটা বিশাল একটা জিনিস, সেটি যখন আছড়ে পড়ে যেমন ভীষণ একটা গর্জন করে না, এখানে তার সঙ্গে কুকুরের আওয়াজকে বা কুকুরের একটা ভয়ার্ত চিৎকারের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে, তুলনা করে এই কথাটা বলা হয়েছে। তারপরে দেখো দ্য জায়েন্ট সি ডগ মোনস, অর্থাৎ সেই দৈত্যকার কুকুর গর্জন করছে। এখানে জায়েন্ট সি ডগ বলতে দৈত্যকার কুকুরের কথা বলা হয়েছে। ঠিক আছে, তার মানে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। মোনস মানে গর্জন করা। ঠিক আছে, তাহলে সেই দৈত্যকার কুকুর কি করছে, গর্জন করছে। লিকিং হিজ গ্রেসি পজ। এখানে লিকিং মানে একটু মানে চাটা, বা লিকিং মানে চাটাই। হিজ মানে তার, এখানে সেই কুকুরটার কথা বলা হয়েছে। গ্রেসি মানে হচ্ছে চটচটে বা একটু নোংরা। পজ মানে হচ্ছে থাবা, অর্থাৎ সে বলতে এখানে সেই কুকুরের কথা বলা হয়েছে, তার সেই চটচটে সেই থাবাটা সে কী করছে, চাটছে। এখানটায় কার সঙ্গে তুলনা করা হয়েছে আমি আগেই বলেছি, সমুদ্রের সঙ্গে। অর্থাৎ সমুদ্র আছাড় খেয়ে এসে যে স্টোনগুলোর ওপর বা পাথরের ওপর পড়ে না, সেগুলোকে কি করে, আবার টেনে নিয়ে চলে যায়। আমরা নিজেরাও যারা কোনো বিচে গেছি তখন দেখেছি যে নিচে যখন আমরা দাঁড়িয়ে থাকি, নিচের থেকে পায়ের তলা থেকে বালু সরে যায়। ঠিক সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তার সেই থাবাটা দিয়ে সে চটচটে সেই থাবাটা সে কী করছে, চাটছে। অর্থাৎ সেই জলের সেই যে বড় যে একটা ঢেউ আসে, সেটা কি করছে, এসে আবার সেই তার উপর দিয়ে ফিরে চলে যাচ্ছে, অর্থাৎ যেন চেটে যাচ্ছে। ঠিক তুলনাটা এইভাবে করা হয়েছে। তারপরে দেখো অ্যান্ড হোয়েন, যখন দ্য নাইট ওয়েন্ড রোডস, অর্থাৎ রাতের যে বাতাসটা গর্জন করছে, অর্থাৎ যখন রাত্রের বাতাস গর্জন করছে। অ্যান্ড দ্য মুন অর্থাৎ সেই চাঁদ, রক্স, এখানে রক্স বলতে কিন্তু পাথর নয়। ঠিক আছে, রক্স বলতে এখানে পাথরের কথা বোঝানো হয়নি, এখানে বলা হয়েছে নড়ে। ঠিক আছে, অর্থাৎ সেই যে যখন, অর্থাৎ এখন, অ্যান্ড মানে এবং, দ্য মুন রক্স অর্থাৎ চাঁদ যখন নড়ে। ইন দ্য স্টর্মি ক্লাউড অর্থাৎ ঝোড়ো মেঘে যখন সেই চাঁদটা নড়ে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিফস। ভালো করে দেখো, হি বাউন্স মানে সে কী করে,
সে পায়ের সাহায্যে লাফায়। বাউন্স হিজ ফিট অর্থাৎ তার পায়ের সাহায্যে লাফাচ্ছে। অ্যান্ড স্নাফস অর্থাৎ সে কী করছে, নাক টানছে। এবং স্নিফ মানে গন্ধ শুকছে। তাহলে এখানে খেয়াল করে দেখো কি বলতে চাইছে, সে তার পায়ের সাহায্যে লাফাচ্ছে এবং গন্ধ মানে শুকছে এবং নাক টানছে। সমুদ্রের সঙ্গে যদি এখানে তুলনা করা হয় তাহলে কি বোঝাচ্ছে, যে সে পায়ের সাহায্যে লাফাচ্ছে, তার মানে সেই ঢেউটা একদম অনেক উঁচু পর্যন্ত ওঠে, সেইটাকে লাফানো বোঝাচ্ছে। এবং নাক টানছে মানে কি, ভীষণ জোরে একটা আওয়াজ করে না, সেই আওয়াজটাকে নাক টানার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং গন্ধ শোকে মানে কি, একটা দেখো একটা সমুদ্রের ধারে দাঁড়ালে যে একটা হালকা জলের যে একটা মানে স্মেল পাওয়া যায়, সে স্মেলের কথা বলা হয়েছে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। ক্লিপস মানে হচ্ছে তোমার খাড়া পাথরের খাড়া পাথর, একটা খাড়া পাথরকে বলা হয় ক্লিপস। ওকে, তো শেকিং মানে হচ্ছে এখানে শেকিং মানে খাড়া পাথরের ওপর ভিজে শরীর ঝাড়া। ঠিক আছে, এই লাইনটার অর্থ। তাহলে এই লাইনটার অর্থের মাধ্যমে কি বোঝা যাচ্ছে, যে একটা খাড়া পাথরের ওপর সে কী করছে, শরীরটাকে তার ভিজে শরীরটাকে ঝাড়ছে। একটা বড় একটা পাথরের ওপর যখন বারবার একটা সমুদ্রের ঢেউ এসে ঝাপটা দেয়, তখন কি মনে হয়, সেটা বারবার ভিজে যাচ্ছে আবার বারবার শুকোচ্ছে। ঠিক সেইটাকে এখানে তুলনা করা হয়েছে সেই কুকুরের সঙ্গে, যে কুকুরটা যেন তার শরীরটাকে ঝেড়ে ফেলছে, সেই ভিজে অংশগুলোকে বা ভিজে শারীরিক অংশগুলোকে কি করার জন্য একটা বড় পাথরের ওপর দাঁড়িয়ে ঝাড়ছে। অ্যান্ড হাউস অর্থাৎ এবং গর্জন করছে। অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড। এবং হলোস লং অ্যান্ড লাউড বলতে অনেকক্ষণ ধরে ডাকে, এবং লাউড মানে খুব জোরে, অর্থাৎ সে গর্জন করছে এবং অনেকক্ষণ ধরে ডাকছে এবং গর্জন করছে বা খুব জোরে ডাকছে। ঠিক আছে, তারপরে দেখো এই কথাটার অর্থ আমরা সমুদ্রের সঙ্গে কী বোঝাতে চাইছে, যে সে গর্জন করে। স্বাভাবিকভাবে সমুদ্র যখন গর্জন করে সে অবস্থা তোমরা নিশ্চয়ই শুনেছ, কিংবা মোবাইলে একটুখানি চালিয়ে দেখে নিতে পারো সামুদ্রিক গর্জনটা কেমন হয়। বা হলোজ লং অর্থাৎ অনেকক্ষণ ধরে ডাকে, স্বাভাবিক সমুদ্র একটুখানি ডাকে না, সারাদিন ধরেই ডাকে। এবং লাউড এবং জোরে অর্থাৎ ভীষণ জোরে আছড়ে পড়ে, এই কথাটাকে বোঝানো হয়েছে সেই কুকুরের সঙ্গে তুলনা করে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন অর্থাৎ বাট মানে কিন্তু, অন কোয়াইট ডেজ অর্থাৎ শান্ত দিনগুলোর কথা বলা হয়েছে এখানে। ইন মে অর জুন অর্থাৎ মে কিংবা জুন মাসের দিকে যে শান্ত দিনগুলো থাকে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন। ডিউন বলতে বোঝায়, এখানে দেখো লেখা আছে, ডিউন বলতে এ হিল অফ ওয়াইন্ড ব্লাউন স্ট্যান্ড অর্থাৎ যখন কোনো যখন বালির ওপর এর ঘাসগুলো তীক্ষ্ণ সুর বাজায় না, যখন বালির ওপর এই যে বালি, ডিউন অর্থাৎ বালি, গ্রাস মানে হচ্ছে ঘাস। ঠিক আছে, হোয়েন মানে যখন, ইভেন দ্য গ্রাসেস অর্থাৎ সেই সবুজ ঘাসগুলি, অন দ্য ডিউন অর্থাৎ সেই বালির ওপরে, প্লে নো মোর দেয়ার রিডি টিউন। রিডি টিউন বলতে তীক্ষ্ণ সুর। এই যে সবুজ ঘাসগুলো একভাবে যখন থাকে, নড়াচড়া করলে যে একটা আওয়াজ হয় না, সেটাকে বলেছে রিডি টিউন। রিডি টিউন এই যে রিডি টিউনটা, সে তখন কি হচ্ছে, তখন আর বাজছে না বা তীক্ষ্ণভাবে বাজছে না। রিডি টিউন মানে তীক্ষ্ণ সুর। ঠিক আছে, তো কি বোঝাতে চাইছে এখানে, যে যখন মে আর জুন মাসের দিকে একটু শান্ত থাকে সমুদ্রটা, তখন কি হয়, এই যে এতগুলো জিনিস এতক্ষণ ধরে পড়লাম আমরা, এইসব জিনিসগুলো এত তীক্ষ্ণভাবে আর হয় না, একটু শান্ত হয়ে আসে। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ অর্থাৎ তার মাথা সে কী করে, তার থাবার মধ্যে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, তারপর বলছে হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স। স্যান্ডি শোর্স মানে এখানটায় বোঝাতে চেয়েছে সে শুয়ে থাকে বালির সৈকতে। স্যান্ডি মানে বালুকা। ঠিক আছে, বালু বলতে বালু বা বালি বোঝায়। শোর্স মানে হচ্ছে সৈকত। ঠিক আছে, সে শুয়ে থাকে কোথায়, সেই বালির সৈকতে। অর্থাৎ সমুদ্রে যখন একটু ঠান্ডা হয়ে আসে, ঠান্ডা না, এখানে একটু জোরালো ভাবটা কমে আসে বা ভাঁটা যখন বলা হয়, সেই সময়টা কি তোমরা খেয়াল করে নিশ্চয়ই দেখেছো, যে অনেকটা বালি দেখা যায় সমুদ্র, অনেকটা যেন মনে হয় সেই সমুদ্রটা যেন মনে হয় দেখে দূর থেকে যে
স্কাই অর্থাৎ আকাশের দিকে যেন চলে গেছে অনেকটা, কেননা শুধুই সমুদ্র দেখা যায়, ওই পারে তো আর কিছু থাকে না, ওই পারে থাকে শুধু আকাশ, যেন আকাশের ভিতরে ঢুকে গেছে। ঠিক তেমনিভাবে এখানে সেই কথাটাই বলা হয়েছে যে কুকুরটা যেন তার মাথাটা তার পায়ের থাবার ভেতরে ঢুকিয়ে নিয়েছে, অর্থাৎ সমুদ্রটা ভাটার সময় যেন অনেকটা দূরে এগিয়ে গেছে, অর্থাৎ মাথাটা পায়ের দিকে ঢুকিয়ে নিয়েছে। ঠিক আছে, তুলনাটা বুঝতে পেরেছো আশা করছি। তারপরে বলছে হি লাইজ অন দ্য স্যান্ডি শোরস, অর্থাৎ সে শুয়ে আছে সমুদ্রের সেই বালুর সৈকতে। অর্থাৎ এখানে সেটাও বোঝানো হয়েছে কিন্তু সেই সমুদ্রের সঙ্গে তুলনা করে যে সমুদ্রটা যেন এবার চুপচাপ শুয়ে পড়েছে, সেই বালুর সেই সৈকতের ভিতরে সমুদ্র চুপচাপ শুয়ে পড়েছে। সো কোয়াইট মানে এত শান্ত, হি স্কার্সলি স্নোর্স, অর্থাৎ যেন মনে হচ্ছে যে সে বড় জোরে নাক ডাকছে। ঠিক আছে, মানে এত শান্ত হয়ে গেছে যেন মনে হচ্ছে শুধু নাক ডাকছে, সেই কুকুরটার কথা বলা হয়েছে। আর এখানে যদি আমরা সমুদ্রের সঙ্গে তুলনাটা টানি তাহলে কি বোঝাচ্ছে, যে সেই সমুদ্রটা যেন মনে হচ্ছে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, সমুদ্রের ভেতরে যে উত্তাল জিনিসটা থাকে সেটা আর কাজ করছে না। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। চলো এবার কথা আর না বাড়িয়ে এবার সরাসরি আমরা অ্যাক্টিভিটিতে চলে যাই। অ্যাক্টিভিটিতে খেয়াল করো, বলেছে টিক করতে। দ্য সি ইজ আ কম্পেয়ার টু আ হাংরি ডগ, আমরা এক্ষুনি পড়েছি। তারপরটা বলেছে দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে। দ্য সি সিন অ্যাজ আ ডগ হ্যাজ গ্রেসি পজ। দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য মিডল অফ দ্য ইয়ার। মে জুন মিডলে থাকে, ওই জন্য মিডল হবে। ঠিক আছে, এবার চলো অ্যাক্টিভিটি 2টা দেখি। বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কমপ্লিট করে ফেলি। প্রথমটা লেখা আছে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, এক্ষুনি আমরা পড়েছি। তারপরে দেখো অ্যাট নাইট হোয়েন দ্য ওয়াইন্ড রোডস দ্য সি বিয়ন্ড টু হিজ ফিট অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিফস। ঠিক আছে, তারপরে ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট প্লে দেয়ার রিডি টিউন, অর্থাৎ তীক্ষ্ণভাবে আর সে আর বাজায় না। অন কোয়াইট ডেজ অফ সি, অর্থাৎ একটা শান্ত দিনে, সমুদ্রের একটা শান্ত দিনে, লাইক আ ডগ, একটা কুকুরের মতো, লাইজ অন দ্য স্যান্ডি শোর্স উইথ, অর্থাৎ সমুদ্র সৈকতে শুয়ে থাকে এমনভাবে, মানে কীভাবে, উইথ হিজ হেড বিটুইন দ্য পজ, অর্থাৎ যেন তার মাথাটা তার থাবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অ্যাক্টিভিটি 3টা খেয়াল করো, বলছে একটা প্রশ্নের উত্তর দিতে। হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট দ্য সার্টেন টাইম অফ দ্য ইয়ার, অর্থাৎ একটা সময়ে কেন সমুদ্র একটু শান্ত হয়ে যায়। এখানে আমরা বিকজ দিয়ে উত্তরে লেখা শুরু করব। বিকজ দ্য মিডল অফ দ্য ইয়ার, এখানে ব্র্যাকেটে দিয়ে দেবে মে অ্যান্ড জুন, অর্থাৎ এই সময়টার কথা বলা হয়েছে অ্যাকচুয়ালে, বা কবিতায় কিন্তু মে অ্যান্ড জুনের কথা লেখা আছে। বিকজ দ্য মিডল অফ দ্য ইয়ার টার্বুলেন্ট স্টর্মি ওয়াইন্ড ডাজ নট ব্লো ওভার দ্য সি, অর্থাৎ সমুদ্রের ওপর দিয়ে যে ঝোড়ো বাতাসটা বয় সেই সময়টায়, এই মে আর জুনের এই মাসটার সময়, এই দিকটায় মিডল অফ দ্য ইয়ারে এই অতটা ঝড় বয় না। হ্যাঁ বয়, কিন্তু হালকা, কিন্তু এতটা ঝোড়ো বাতাস বয় না। তারপরটা বলছে চার্ট দেওয়া রয়েছে অ্যাকশন আর ডান বাই হুম, অর্থাৎ কার দিয়ে ঘটেছে। অ্যাকশন হচ্ছে লিক্স হিজ গ্রেসি পজ, অর্থাৎ তার চটচটে থাবা চাটছিল, এটা কি হবে, দ্য জায়ান্ট সি ডগ। তারপর এটা বলছে রোর্স, মানে গর্জন করছে। এখানে যদি তোমরা মনে করো বইয়ের থেকে দেখে নেবে, তো দেখো গর্জন করছিল কে, অ্যান্ড হোয়েন দ্য নাইট ওয়াইন্ড রোর্স, তাহলে কি হবে, দ্য নাইট ওয়াইন্ড। তারপর হচ্ছে রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড দ্য মুন স্টপ দেয়ার টিউন দ্য গ্রেসি অন দ্য ডিউন। ওকে, চলো এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। অ্যাক্টিভিটি 5-এ বলছে হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, অর্থাৎ সমুদ্রকে ঠিক কার মতন দেখাচ্ছিল। এখানে আমরা প্রশ্ন থেকেই উত্তর লিখবো, এর আগেও বলেছে এই ট্রিক্সটা সব থেকে মজার ট্রিক্স এবং খুব সহজ হবে তোমাদের উত্তর লিখতে। দ্য সি লুকস, যেহেতু এখানে ডাজ লেখা রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে হবে, এখানে এস যোগ করবে, লুক লাইক এটা দেবে না, আর না দিয়ে লিখবে আ হাংরি ডগ দ্যাট ইজ জায়েন্ট অ্যান্ড গ্রে। ঠিক আছে, তারপর প্রশ্নটা বলছে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এখানটায় শুধুমাত্র দিয়ে দেবে দ্য মুন বলে হুটাকে কেটে দেবে, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড বলে ফুল স্টপ দিয়ে দেবে।
ঠিক আছে। তারপরটা দেখো, হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক আ ডগ, অর্থাৎ কোথায় সমুদ্র সেই তাকে নিজেকে ঝেড়ে নিচ্ছিল তার সেই ভিজে অংশটাকে একটা কুকুরের মতো। এইখানটায় তোমরা এখান থেকে লেখা শুরু করবে, দ্য সি শেকস, যেহেতু ডাজ আছে এস যোগ করবে এই ভার্বের সঙ্গে, শেকস অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক আ ডগ ওভার দ্য ক্লিপস, অর্থাৎ একটা বড় লম্বা একটা পাথরের ওপর। তারপর বলছে, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন, অর্থাৎ মে আর জুন মাসের দিকে তারা কীরকম ব্যবহার করে সেই ঘাসগুলো। এখানটা উত্তরটা একটু সাজিয়ে লিখতে হবে, না হলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি সাজিয়ে লিখে দিয়েছি। ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট প্লে দেয়ার রেডি টিউন। এটা কিন্তু তোমাদের টেক্সটেও দেওয়া আছে খুব সুন্দর করে, আমি শুধু পেজ উল্টাবো না বলে তোমাদের লিখে দিয়েছি। তোমরা কিন্তু একটুখানি আগে নিজেরা করার চেষ্টা করবে, তারপর এটা দেখে লিখবে, ঠিক আছে। এখানে দেখো অ্যাক্টিভিটি 6 বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস। এর আগেও তোমাদের একটা টেক্সট পড়ানোর সময়, জানি না কোন টেক্সটটা, কিন্তু একটা টেক্সট পড়ানোর সময় বলেছিলাম ইনফিনিটিভ বলতে টু দিয়ে কোনো ভার্ব যখন শুরু হয় তাকে বলা হয় ইনফিনিটিভ। ওকে, তো টু যুক্ত ভার্ব এখানে আমি আরেকবার লিখে দিয়েছি। তাহলে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ টু লাই, তারপরটা হবে টু ডিস্টার্ব, একদম কোনো দিকে তাকাবে না, শুধু টু দিয়ে তারপরে যে ভার্বটা থাকবে সেটা হবে টু এর র। তারপরে বলছে অ্যাক্টিভিটি 6B খেয়াল করো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে তোমাদের পড়তে হবে। আইডেন্টিফাই দ্য নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজেস, নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস, অর্থাৎ এই 3টে ফ্রেজ তোমাকে চিনতে হবে এবং তোমাকে লিখতে হবে। প্রথমে আছে ফুড অ্যান্ড শেল্টার শি হ্যাজ নান, অর্থাৎ ফুড খাদ্য এবং ছাদ তার নেই, এখানে নাউন ফ্রেজে হবে ফুড অ্যান্ড শেল্টার। তারপর আছে হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, অর্থাৎ তার গলার যে স্বরটা সেটা আমাদের কানকে খুব সুন্দর একটা প্লিজার অর্থাৎ আনন্দ দেয়, অর্থাৎ টু দ্য ইয়ার, ঠিক আছে। এটা হচ্ছে নাউন ফ্রেজে হবে। মৃণাল ইজ দ্য জুয়েল অফ আ বয়, মৃণাল কেমন ছেলে না জুয়েল অফ আ বয়, এই জুয়েল অফ আ বয়টা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফিল ইয়োর সেলফ অ্যাট হোম, নিজেকে এটাকে তোমার নিজের বাড়ি বলে মনে করো বলে অনেকেই বলে না, শুনেছি, বা আমরা নিজেরাও বলে থাকি গেস্টদের, তো এটা হচ্ছে অ্যাট হোম অ্যাডভার্ব ফ্রেজ। তো চলো তারপরটা দেখে ফেলি। তারপরটা বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য মেইন অফ প্রিন্সিপাল ক্লজ, মেইন অর প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে মেইন কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা। এটা তোমরা যদি একটুখানি কষ্ট করে আমার চ্যানেলের ডিগ্রিতে একটুখানি ঘুরে আসতে পারো, অর্থাৎ একটা গ্রামার, সেখান থেকে তোমরা কিন্তু মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ তোমরা চিনে যাবে, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক আছে। তো আই নো আ ম্যান, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন একটা বাক্য। হু ইজ আ ডক্টর, যিনি হলেন একজন ডাক্তার, এইটা হলো এটার ওপর নির্ভরশীল। আই নো আ ম্যান, আমি যাকে চিনি, ঠিক আছে, এইটার ওপর ডিপেন্ড করে আছে, ওই জন্য আই অ্যাম আ ম্যান এটা হবে মেইন ক্লজ, হু ইজ আ ডক্টর হবে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর দেখো টেল মি হু ওপেন দ্য ডোর, আমাকে বলো কে এই দরজাটা খুলেছে। এখানে টেল মি মানে আমাকে বলো, এটা পুরোপুরি মেন ক্লজ। তারপরে হু ওপেন দ্য ডোর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে 3 নম্বরটা দেখো, শি ইজ আ গার্ল হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস, অর্থাৎ সে হলো একটা মেয়ে বা সে একটা মেয়ে, এটাই হচ্ছে মেন ক্লজ। তারপরে হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস, যে সবসময় তার বন্ধুদের যত্ন নেয়, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কার ওপর না, শি ইজ আ গার্ল, শি ইজ দ্য গার্ল এর ওপরে ডিপেন্ড করে আছে। উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স, উই শ্যাল স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে থেকে যাব, এইটাই কিন্তু মেন ক্লজ। ইফ ইট রেন্স এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করতে। আর যদি বলো যে রাইটিং স্কিলের কথা, তো আমি রাইটিং স্কিল টুকটুক করে আনছি, তোমরা অলরেডি খেয়াল করে দেখবে আমার চ্যানেলে পেয়ে যাবে সবটাই। ওকে, বাই।